আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আর আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি। আচ্ছা। কিছুদিন আগে আমার একাডেমিক ট্যুর থাকার কারণে আপনাদের টানা কিছু ক্লাস নিতে পারি নাই। যার কারণে কিছু গ্যাপ গেছে। আর যেহেতু মানসিক দক্ষতার ক্লাসটা আমি মূল ক্লাসটা আপনাদের দিতে পেরেছি, তার মানে ওই ক্লাসটা নেওয়ার আর প্রেশারটা আমার থাকে নাই। আপনারা উপকৃত হয়েছেন আর আমারও প্রেশারটা একটু রিলিজ হয়েছে। আর এই গাণিতিক যুক্তির ক্ষেত্রেও তাই হবে। আপনারাও এক্সট্রা ভাবে বেনিফিটেড হবেন, আমারও প্রেশার কিছুটা রিলিজ হবে। কারণ এখানে ৩ টা মেইন ক্লাস দেওয়া হবে। মেইন ক্লাস না এটা মূলত, এইটা ক্লাস যাবে আপনার হচ্ছে ৪,০০০ এমসিকিউ সলভ প্রোগ্রাম যেটা আছে। এই ৪,০০০ এমসিকিউ সলভ প্রোগ্রামের ৩টা ক্লাস যাবে। ম্যাথের ৩টা ক্লাস নেওয়া হয়েছিল। প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস নেওয়া হয়েছে। এই ৪,০০০ এমসিকিউ সলভ প্রোগ্রামের ম্যাথ রিলেটেড ৩টা ক্লাস আপনাদের দেওয়া হবে। এখানে যে ২৮৫টা প্রশ্ন আছে, এই ২৮৫টা প্রশ্ন ওখানে ব্যাখ্যা করে সলভ করে দেওয়া আছে, যেটা শর্টকাট সহ আমি ক্লাসে আলোচনা করেছি। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন পাশে তো একদম লেখা আছে, যেগুলো মানে অ্যান্সার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম বইয়ের ভাষায় যেভাবে লেখা যায় সেটা। এখন এই জিনিসগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করেছি। ওই ৩টা ক্লাসের শেষে আপলোড দিয়ে দেওয়া হবে, আপনারা সেগুলো ক্লাস করতে পারবেন। আর তারপরে এখানে এক্সট্রা যেগুলো এখানে নাই শর্টকাট লেখা, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। হুম। সেগুলো ওই ক্লাসে আলোচনা করা আছে। তাহলে ওই ৩টা ক্লাস আপনাদের করতে হবে, মানে একটা ক্লাসের জায়গায় ৩টা ক্লাস আছে, এটা করতে হবে আপনাদের। এখন এইটা কে কোন ক্লাস করবেন, কতটুকু করবেন, এটার সাথে এটার কিছু ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, যেমন আমি গতদিন আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি বলে দিয়েছি যে যারা একদম মানে নিজেদের মনে করেন যে কম পড়বেন, একদম ম্যাথের মিনিমাল প্রিপারেশন দিবেন, হ্যাঁ একদম কম, একদম কম যারা পড়তে চান তাদের জন্য হচ্ছে ১৪৫টা ম্যাথ আমি সিলেক্ট করেছি এই ২৮৫টার মধ্যে থেকে। আর যারা মাঝারি লেভেলের পড়াশোনা করবেন তাদের জন্য এখানকার ২৮৫টা প্রশ্নই আছে, যারা এখান থেকে এতটুকু পড়লেই মোটামুটি তার মানে ম্যাথ থেকে যে মানে যদি এমন হয় যে ম্যাথের ১৫ মার্কের মধ্যে যে প্রশ্ন হয়েছে অন অ্যান এভারেজ ১০ থেকে ১২ মার্ক পাওয়ার মতো যে মার্ক, সেটা হচ্ছে এই ২৮৫টা প্রশ্ন থেকে আপনি পাবেন। লিখছে না কেন? আহ, ঠিক আছে, এই ১০ থেকে ১২ মার্ক ২৮৫টা প্রশ্ন থেকে আপনারা কমন পাবেন। ঠিক আছে। এখন এর নিচে যে ১৪৫টা যেটা দেওয়া আছে, হ্যাঁ ১৪৫টা, এটা কোনটা? ২৮৫টা করলে আপনার অনেকগুলো ম্যাথ রিপিট হবে। ১৪৫টার মধ্যে যে ম্যাথ রয়েছে এই ম্যাথগুলো রিপিট হবে। রিপিট হয়ে ২৮৫টা হয়েছে। আর ১৮৫টা যে ফিল্টার করেছি, এটা আমি দেখেছি যে যাতে হচ্ছে এখানে মানে একই ধরনের ম্যাথ দুই একটা জায়গায় আমি ইচ্ছাকৃতভাবেই হয়তো বা রিপিট করেছি, যে একই নিয়মের কিছু ম্যাথ ইচ্ছাকৃতভাবে রিপিট করেছি, কিন্তু ম্যাক্সিমামই রিপিট করি নাই। তার মানে ১৪৫টা যে ম্যাথ আছে এর মধ্যে ১৪৫টা ম্যাথের মধ্যে মোটামুটি মোরলেস টাইপ আর ইনফরমেশন যদি আমরা চিন্তা করি তাহলে ১৩০টার মতো এরকম টাইপ বা ইনফরমেশন থাকবে। তার মানে ১৩০টা যদি ম্যাথের প্যাটার্ন আপনি যদি করে যেতে পারেন, তাহলে এই ১৩০টা ম্যাথের প্যাটার্ন থেকেই আপনার এই ১০-১২টা প্রশ্ন কমন আসবে। সেটা ২৮৫টা করলেও মানে আপনি ভালোভাবে পারবেন, ১৪৫টা করলে হয়তো বা প্র্যাকটিসটা কম হবে, এতটুকুই, আর কিছু না। তবে ১৪৫টা আমি যেগুলো আজকে দাগিয়ে দিব, এই দাগানোগুলো যদি আপনি ফোকাস মানে ফোকাস দিয়ে পড়েন, ভালোভাবে যদি পড়েন, যে ক্লাসটা আছে যেগুলো বোঝাই দেওয়া আছে সেখান থেকে যদি দেখেন, তাহলেই যথেষ্ট হবে বলে আমি মনে করছি। হ্যাঁ, তাহলেই যথেষ্ট হবে। আর যারা এর বেশি পড়তে পারবেন, ২৮৫টা যে প্র্যাকটিস করতে পারবেন, তাদের জন্য সুযোগ আছে, যেহেতু ক্লাসে সবগুলোই সলভ করে দেওয়া আছে। আপনি এখন কতটুকু পড়তে পারবেন তার উপর নির্ভর করে। তবে ১৪৫টা যেটা সর্বনিম্ন আছে সেটা পড়তে পারেন, যেটা একদম শর্টকাট হইতে পারে, হ্যাঁ একদম শর্ট সাজেশন। আর যদি মনে হয় ১৪৫টাও আপনার জন্য কঠিন হয়ে যাবে, ম্যাথের লেভেল যদি এরকম কারো থাকে যে তার জন্য এটাও কঠিন, সে কি করবে? সে এই আমার দাগানো ১৪৫টার মধ্য থেকেই দেখবে, কিন্তু এর মধ্যে যেগুলো তার হচ্ছে আমার ওই যে মেইন ক্লাস করার পরে যে ক্লাসগুলো দেওয়া হবে আর কি, ৪,০০০ সলভ প্রোগ্রামের এই ক্লাসগুলো করার পরে যার কাছে মনে হবে যে এই টাইপগুলো হচ্ছে সোজা, সহজ, মানে কঠিন লাগবে না, সে জাস্ট ওই টাইপগুলোই দেখবে। ঠিক আছে, ওই টাইপগুলোই দেখবে, যাতে করে তার মোটামুটি যে ১৪৫টার মধ্যে যদি এমন হয় যে তার হচ্ছে একদম
আমার এই শর্টকাট বা আমি যেটা বুঝাইছি মেইন ক্লাসে দেখে তার মনে হয়েছে সে 80টার মতো ম্যাথ করতে পারছে, বা 80টার মতো ম্যাথ তার জন্য কনভিনিয়েন্ট, সে 80টা ম্যাথই করবে। আমি কিন্তু শুরুতেই সব বলে দিলাম, মানে এই যেগুলো দাগাই দিব, এই দাগানোর বাইরেও যদি তার মনে হয় আরো কমাতে চায়, কারণ তার সামর্থ্য অতটুকুই, সে চাইলে যদি মনে হয় 70-80টা ম্যাথ করবে, বা ক্লাস করার পরে যদি মনে, যেগুলো দাগাই দিব 135টা দাগাই দিব, এইগুলো দেখার পরে যদি মনে হচ্ছে না তার পক্ষে 70 থেকে 80টা ম্যাথ হয়তো বা এটা ক্যারি করা সম্ভব, মানে এটা বারবার যদি সে দেখে সে ক্যারি করতে পারবে, তাহলে শুধু সেই এই 70 থেকে 80 ম্যাথ 80টা ম্যাথই করবে, সেটা তার পছন্দ মতো সে বেছে নেবে। এবং সেটা আবার বেছে নেওয়ার ক্ষেত্রেও তার পরামর্শ, সেটা গাইডও পাবে। গাইডটা হচ্ছে যে 3টা ক্লাস আছে সেখানে কিন্তু বলে দেওয়া আছে যে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, বা এই শর্টকাটটা যেটা আছে এটা শর্টকাটটা খুবই ভালো, যে এইভাবে পড়লে আপনার এটা খুব দ্রুত ম্যাথটা সলভ হবে, সেটা মেইন ক্লাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমার এই ক্লাসে এখন কাজ হলো আমার হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে আপনাদের এই এটা কমে দেওয়া, যে বাস্তব সংখ্যা লসাগু গসাগু এখানে বলা আছে, প্রত্যেকটা জায়গা থেকে আমি ম্যাথটা তাহলে কমাই দিচ্ছি। প্রথম প্রথম ক্ষেত্রে আমি আমি এখানে তাহলে বেশি কথা বলা লাগবে না, আমি দ্রুত এগুলো তাহলে দাগাই যেতে পারবো, এবং দাগানো পিডিএফটা আপনাদের পরে দিয়ে দিব এটা, হ্যাঁ? তাহলে দেখেন এখানে যেটা আছে, এই 1 নম্বরটা অবশ্যই 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল, মানে মৌলিক সংখ্যাগুলো জানার লাগবে আর কি, যে প্রত্যেকটা থেকে মৌলিক সংখ্যা কতগুলো আছে 1 থেকে 100 পর্যন্ত, এটা জানার জন্যই মূলত এটা। হ্যাঁ, এটা এই রিলেটেড ম্যাথ কিন্তু প্রচুর আসে। তারপর দুইটি পূর্ণ সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 93, আর সংখ্যা দুইটি কত, মানে দুইটা যোগ করলে যদি 93 হয় সেটা তার অ্যান্সার, এটা মোটামুটি জানা আছে। আর এটাও করতে হবে, হ্যাঁ, যে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির সমষ্টি যদি 27 হয়, শেষ 3টির যোগফল কত। শেষ 3টির যোগফলটা হচ্ছে যদি 3-এর উপর স্কোয়ার করা হয়, এটা 32 না কিন্তু, 27-এর সাথে 3-এর উপর স্কোয়ার করলে হয় হচ্ছে এখানে 9, দুইটা যোগ করলে হয় 36, এখানে মিস্টেকেনলি, সরি, কি হলো, সবগুলো সিলেক্ট হয়ে গেল কেন? আচ্ছা, যতটুকু সিলেক্ট হয়েছে ততটুকু ঠিক আছে, পরেরটা থেকে সাবধানে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে 4 নম্বরটা, এটা একটা কি মনে হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে একটা তথ্য, হ্যাঁ, পরপর দুইটি বর্গের অন্তর সর্বদা বিজোড় সংখ্যা, এটা একটা তথ্য, তথ্য হিসেবে আপনারা এটা মনে রাখবেন। ঝামেলা আছে, তাহলে আমি এইভাবে না দাগিয়ে দিই, এটার ক্ষেত্রে ঝামেলা আছে, আমি এটা একটু রিভার্স করি, রিলেট করি, হ্যাঁ, আমি টিক চিহ্ন দিয়ে দিই তাহলেই যথেষ্ট হবে, বা সাইডে গোল দাগ দিয়ে দিই। তাহলে দেখেন, তাহলে এইটা 1 নম্বরটা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, যেটা বললাম আর কি, হ্যাঁ। তার 5 নম্বরটাও কি করতে হবে, 5 নম্বরটা তথ্য আকারে পড়তে হবে, যে 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক জোড় মৌলিক সংখ্যা আছে, তাহলে একটাই আমরা জোড় মৌলিক সংখ্যা জানি, খুবই সহজ, এগুলো বলা আছে। তারপরে আসেন হচ্ছে 7 নম্বরটা করবেন। 7 নম্বর হচ্ছে লসাগু গসাগুর মধ্যে থেকে একটা প্রশ্ন আসে, যেমন 6 নম্বর আমি বাদ দিলাম, কিন্তু অন্যরা করতে পারেন চাইলে, যে ম্যাথ দেওয়া আছে এখানে, ব্যাখ্যা বলা আছে, কিন্তু একদম ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলে দেওয়া হচ্ছে, একদম সহজ যেগুলো সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে এখানে। 7, 7-এর পরে দুইটি সংখ্যার লসাগু গসাগু, এই টাইপের ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়বেন, যত যেভাবেই আসুক না কেন আপনারা যেন এটা মানে এগুলো করতে পারেন, হ্যাঁ। তারপরে দুইটি সংখ্যার অনুপাত, এই ম্যাথটা, এই অনুপাতের এই ম্যাথটা অনুপাতের মধ্যেও পেতে পারেন, তো এটা এখান থেকে করলে আর কিন্তু অন্য কোথাও থেকে করার প্রয়োজন হবে না এটা। তো কোন সংখ্যাটির ভাজক বিজোড়, পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়, এটা, এই তথ্যটা আপনাকে পড়তে হবে এই জায়গা থেকে। তারপরে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে সংখ্যা 3টির যোগফল কত, এইটা, এটার ক্ষেত্রেও এখানে শর্ট, মানে এটা ম্যাথে বলা আছে, আপনার ক্লাস করলে বুঝতে পারবেন, সেগুলো দেখবেন। তারপরে 12 নম্বরেও তাই, 1 থেকে 40 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 100 পর্যন্ত যেগুলো আছে সেগুলো আপনাকে পড়তে হবে, পড়লেই তারপরে এখান থেকে আপনি যে কোনোটা আসুক না কেন, এটা উদাহরণ হিসেবে মনে করবেন, একটা টাইপ হিসেবে মনে করবেন, যে এই টাইপের ম্যাথ আসতে পারে। তারপরে 14 নম্বরে, 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 57 হলে মধ্যম সংখ্যাটি কত, এটা খুব ইজিলি করা যায়, খুব ইজিলি করা যায়, ক্লাসে বলে দেওয়া আছে, ওটা ওইভাবে করলে এনাফ, হ্যাঁ, এটার জন্য খুব কঠিন কিছু হবে না। এই যে 17 নম্বর যেটা আছে দেখেন, 17 নম্বরটা আমি দাগাচ্ছি না, কারণ 17 নম্বরটা অলরেডি আমরা কিছুক্ষণ আগে পড়লাম, যে
প্রথম 5টি যোগফল যদি 550 হয়, শেষ 5টি সংখ্যার যোগফল কত? তাহলে 5-এর উপর স্কোয়ার করলে হয় 25, এর সাথে 550 যোগ করলে হয় 200, মানে এই 25 যোগ করলে 575 হয়। এই জন্য এটা আর রিপিট করি না আমি, এটা এই জন্য এটা বললাম যে এটা আর এখানে আমি দাগানোর ক্ষেত্রে রিপিট করছি না। তো প্রত্যেকটা ম্যাথ সিরিয়াসলি করবেন, প্রত্যেকটা ম্যাথে একটা টাইপ হিসেবে মনে করবেন। তাহলে আপনাকে মানে এখানে আর রিপিট না করে তাহলে দ্রুত এখানে প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, তখন মেইন ম্যাথে যেগুলো আসবে সেগুলো আপনারা ফেস করবেন। এখন দেখেন ম্যাথের ক্ষেত্রে এই 15টা ম্যাথ আপনারা যখন ম্যাথে ফেস করবেন পরীক্ষাতে, যে কোনো মডেল টেস্ট হতে পারে বা ফাইনাল পরীক্ষা হতে পারে, এর মধ্যে যেগুলো আপনার মধ্যে আপনি পড়েছেন বা যেগুলো জানেন সেগুলো আগে ট্রাই করবেন। তারপরে যদি মনে হয় যে একটু কঠিনগুলো বা যেগুলো করেন নাই যেগুলো ট্রাই করবেন, সেগুলো সবার শেষে ট্রাই করবেন। ঠিক আছে? তারপরে আসেন এই এই একটা তথ্য যেটা কিনা আসতে পারে, সহমৌলিক সংখ্যা কোনটা, নয় কোনটা, সহমৌলিক সংখ্যা এইটা, আবার নিচের কোনটি মৌলিক সংখ্যা, এটা ডিটেক্ট করতে বলে। ঠিক আছে? এটা কিন্তু মানসিক দক্ষতার ক্ষেত্রেও কিন্তু আসে। তাহলে এইটুকু যেটা দেখতে পাচ্ছেন, এইটুকু হচ্ছে বাস্তব সংখ্যা লসাগু গসাগু থেকে। পরের অংশ যেটা শুরু হয়েছে এটা শতকরার ম্যাথ, ওখানে কিন্তু একসাথে সবই বলা ছিল শতকরার ম্যাথ। তো শতকরার ম্যাথের মধ্যে দেখবেন যে কিছু আছে সেটের টাইপের ম্যাথ আছে, কিছু আছে যে লাভ ক্ষতির ম্যাথ থাকবে। হ্যাঁ, মানে শতকরার মধ্যে সবই পড়ে। কিছু আছে হলো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, তারপরে বর্গের দৈর্ঘ্য, বৃত্তের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এগুলো পার্সেন্টেজ বৃদ্ধি কমা, এগুলোর ক্ষেত্রে কিন্তু সবগুলো দেখা যাবে যে এখানে কিছু পাবেন, আবার স্ব অধ্যায়েও পাবেন। তার মানে এই জিনিসগুলো কিন্তু কিছু রিপিট হবে। এখান থেকে কি পড়বেন? 21 নাম্বারটা পড়বেন, এটা খুবই ইম্পর্টেন্ট এগুলা। 22 এটা আবার লাভ ক্ষতির মধ্যেও রিপিট হবে এগুলা। 23 এটা আবার জ্যামিতির মধ্যেও রিপিট হবে। 24 নাম্বারটা ডেফিনেটলি পড়বেন, এগুলো প্রি রিভিশন দুইটার ক্ষেত্রেই আসে, শর্টকাট এখানে বলা আছে, আবার মেইন ক্লাসেও বলে দেওয়া আছে। তাহলে 24, তারপর আসেন 27। 27টা খুবই ইজি একটা ম্যাথ, দেখবেন যে এই টাইপের ম্যাথের সাথে আরো অনেকগুলো টাইপের ম্যাথ হয়, মেইন ক্লাসে এটা বলে দেওয়া আছে। 27-এর পরে এখানে 28, 29, দেন 31, 33টা আগেরটার মতোই, প্রায় 21 নম্বরে যেটা দাগিয়ে দিলাম ওটার মধ্যে একটু এখানে অ্যাডভান্স আছে এবং একটু বড় টাইপের। যদি ম্যাথ একটু কঠিন টাইপের হয় তাহলে তখন এই ধরনের আসবে। কঠিন টাইপের বলতে ইন এ সেন্স যে এটা নিয়ম কঠিন এরকম না, একটু বড় টাইপের। তারপর হচ্ছে এখান থেকে যেমন লাভ ক্ষতিটা আবার এখানে ঢুকেছে, যে যদি প্রথমে ক্ষতি হয় পরে লাভ হয়, তাহলে ক্ষতি থেকে লাভ হলে তার শর্টকাটটা কি সেটা এই আপনাদের যে পরে ক্লাস দেওয়া হবে সেই ক্লাসের মধ্যে এটা করা আছে, শর্টকাটে করা আছে একদম। এখানে তো একদম রিটার্ন আকারে করে দেওয়া আছে। তো দুইটাই আছে মেইন ক্লাসে, এখানে তো দেখতে পাচ্ছেন যে রিটার্ন আকারেও করে দেওয়া আছে, আবার শর্টকাটেও দেওয়া আছে। তো আপনি আপনার সময় অনুসারে বা পেশেন্ট যতটুকু আছে যে কতটুকু নিতে পারবেন, আপনি দুই ধরনেরই যেন করতে পারেন, এই জন্য দুইটাই রাখা হয়েছে এখানে, মেইন ক্লাসেও সেটা পাবেন। তারপরে আসি এখানে 36 নম্বর, এই টাইপের ম্যাথও কিন্তু আমরা দেখি যে বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু আসে। এই যেটা কিছুক্ষণ আগে বলছিলাম 38 নম্বরে, যে বৃত্তের ব্যাস যদি 10% বৃদ্ধি পায়, ব্যাস বৃদ্ধি পাওয়া মানে ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়া একই বিষয়। 10% বৃদ্ধি পাওয়া মানে এটা দুইটাই বাড়তে, মানে এটা আমরা তখন একটাকে আমরা দুইটা ধরে নিই। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য একটা, প্রস্থ একটা আলাদা, তাহলে বৃত্তের ক্ষেত্রে বা অন্য কিছুর ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রস্থ তো আলাদা, এখানে কিছু পাবো না, দুইটা ডিজিট পাবো না, 10টাকেই আমরা বারবার মানে দুইবার ধরে নিই। ঠিক আছে, ধরে এটা করতে পারি। তারপর আসেন 41, 41টাও খুব গুরুত্বপূর্ণ, যত ততর ম্যাথ এটা। তারপরে 43, 43টা মূলত এখানে আপনাকে আহ সেখানে অপশনও আছে, ক্লাসে অপশন সহ আলোচনা করা আছে। যেসব সংখ্যার বর্গমূল করা যায় তার ভাজক সংখ্যা সাধারণত বিজোড় হয়, এটা হচ্ছে থিওরি। তারপরে দুইটি ঘড়ি যথাক্রমে 10-15 মিনিট অন্তর বাজে, আর একত্রে বাজার পর আবার মানে ঘড়ি দুইটা কখন আবার একত্রে বাজবে। হ্যাঁ, একবার একত্রে বাজার পর আবার কখন একত্রে বাজবে। তো এটা লসাগু আকারে করতে হয়, আমরা জানি লসাগু দিয়ে করে। তো আপনার এই লসাগু দিয়ে করে ফেলবেন এটা। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা পরীক্ষায় আসতে দেখেছি। তো যেগুলো দেখায় দিচ্ছি এগুলোই কিন্তু আপনাকে করতে হবে অ্যাটলিস্ট। তারপর দেখেন এই যে 49 নম্বর দিকে যদি তাকাই, এই টাইপের ম্যাথ কিন্তু আমরা কিছুক্ষণ আগে আরো দুইটা দেখে আসলাম, এই জন্য আর এখানে আর দাগাইলাম না। আবার 48 নম্বরের মতো কিন্তু একটা ম্যাথ আমরা দেখেছি আগের পেজে, হ্যাঁ, কাছাকাছি, তো জাস্ট ভাষাটা আলাদা। কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি কত, এটা ইজিলি করা যাবে। তারপর আসেন সরল ও যৌগিক মুনাফা, অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি। এক্ষেত্রে অনেকে মুনাফার অঙ্কগুলো অনেকের কাছে কঠিন লাগে। তো কঠিনের ক্ষেত্রে দেখবেন যে আমি যে এখানে আমি 10টা ম্যাথ দিব, হ্যাঁ, এই 10টা ম্যাথের মধ্যে আপনার কাছে যদি
এক দুইটা ম্যাথ কঠিন লাগে তাহলে ওটা বাদ দিতে পারে। অনেকের চক্রবৃদ্ধিটা কঠিন লাগতে পারে, সে চক্রবৃদ্ধি বাদ দিতে পারে এক দুইটা। ঠিক আছে, অনুপাত সমানুপাতের ম্যাথ মোরলেস এটা সহজ, কঠিন না। তো এটা সবগুলো করার চেষ্টা করবেন। লাভ ক্ষতির মধ্যে টোটালি যদি আমরা ধরি 5-7টা টাইপ থাকে, 7টা টাইপ সর্বোচ্চ থাকে হয়, সহজ কঠিন মিলে। একদম সহজ যদি ধরি তাহলে 4টা 5টার মতো টপিক একদম সহজ আছে লাভ ক্ষতির মধ্যে। তো ওই 5টা যদি করেন তাহলে এখান থেকে প্রস্তুতিটা হয়ে যায়। তাহলে এখান থেকে আসেন কি কি আমরা পড়বো। এক করব, দুই হচ্ছে চক্রবৃদ্ধিটা আছে, চক্রবৃদ্ধিটা ক্লাসে বুঝিয়ে দেওয়া আছে, যদি এটা ক্যারি করতে পারেন তাহলে অন্য কিছু আপনি করতে পারবেন। তারপরে দেখেন একদম যারা আছে, আমি বলছি যে এখান থেকে আপনি কমায় ফেলতে পারবেন। আপনার কমায় ফেলার উদ্দেশ্য কি? কমায় ফেলার উদ্দেশ্য হচ্ছে নিজেকে কনভিনিয়েন্ট উপায়ে প্রস্তুতিটা নেওয়া, নিজের কনভিনিয়েন্ট যেটা হয় আর কি সেটাই করবেন। আর আমি 145টা আমি বলে দিলাম যে 145টাই আপনি ট্রাই করবেন। হ্যাঁ, ট্রাই করবেন, করার পরে যদি মনে হয় যে না আমার সক্ষমতা কতটুকু আছে ম্যাথের ক্ষেত্রে, আপনি সেগুলোই জাস্ট বেছে নেবেন এবং সেগুলোই বারবার দেখতে থাকবেন, এবং ওগুলোর মধ্যে থেকে যেন প্রশ্ন আসলে যেন আপনার ভুল না হয়। ঠিক আছে? এবং গণিত কম পারেন এর জন্য আফসোস ছেড়ে দিতে হবে। ঠিক আছে? যতটুকু পারেন আপনার সক্ষমতা যতটুকু আছে এই জায়গা থেকে এই ক্লাস যেটা করবেন, করার পরে যতটুকু বুঝতে পারবেন যে ইমপ্রুভমেন্ট যতটুকু করা সম্ভব ক্লাস করার পরে, সেটা আপনি ততটুকুই মেনে নিবেন। ম্যাথে যে আপনাকে সবই পারতে হবে ব্যাপারটা এরকম না। 5 পান, 6 পান, 7 পান, সেটা আপনার লেভেল থেকে যাই পান না কেন, 10-12 যাই পান না কেন, সেটাই নিয়ে আপনি স্যাটিসফাইড থাকবেন। এখানে অন্যরা ভালো করলো জন্য আপনি খারাপ করলেন জন্য টিকবেন না বা ক্যাডার হবেন না, এরকম কোনো কিছু বিষয় না কিন্তু। ঠিক আছে? এটা ম্যাথে খারাপ করেও ক্যাডার হওয়া যাবে, ম্যাথে খারাপ করেও প্রিলি পাস করা যাবে। সুতরাং এটা নিয়ে টেনশন করবেন না। তারপরে আসি 4-এ। 4 নম্বরটা আরো সহজ, একদম ক্লাসে বলে দেওয়া আছে, দেখবেন ম্যাথগুলো মেইন ক্লাসটা করলেই বুঝতে পারবেন। আমি জাস্ট এগুলো দাগাই দিচ্ছি, পিডিএফটাও আপনাদের এই দাগানো পিডিএফটা দিয়ে দিব। 10% থেকে 7% 3 বছরে আয় কমে যায়, এই টাইপের একটা ম্যাথ। 6 নম্বরটা যেরকম আমি এখানে দাগাই, এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। হ্যাঁ, কঠিন আছে এই জন্য দাগাই দিইনি, এটা কঠিন, মানে কঠিন বলতে এটা রিটেন টাইপের একটা ম্যাথ। 7 এটা বাদ। 8 নম্বরটা খুবই শর্টকাটে করা যায়, খুবই শর্টকাটে করা যায়, এটা সেভাবেই করবেন। খুবই শর্টকাটে করা যায়, এটা বাদ দিবেন না। হ্যাঁ, বাদ দিবেন না এটা। 10 নম্বরটা বাদ দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, এটাও শর্টকাটে করা যায়, এবং এই টাইপের ম্যাথ কিন্তু রিটেন টাইপের ম্যাথ হলে এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, দেখবেন পরীক্ষাতে আসছে এটা। 11 নম্বর একদম বেসিক ম্যাথ, বেসিকটা জানা দরকার জন্য এটা দিয়েছি। 13 নম্বরটাও তাই, এটা বেসিক ম্যাথ, বেসিকটা জানার জন্য দিয়েছি। 14 নম্বরটাও তাই, এটা আহামরি কঠিন কিছু না, একদম বেসিক সূত্রের যে ম্যাথটা আছে সেটাই। আর 16 নম্বরটা মূলত আবার দিয়েছি এটাই একটাই কারণে, কারণ 16 নম্বর অলরেডি আমরা আগেও আলোচনা করেছি এই টাইপের ম্যাথ। হ্যাঁ, আগেও আছে। তারপরে এটা দেওয়া হয়েছে যাতে আমি নিজের ইচ্ছাই দিয়েছি, যাতে এটা আপনি আবার একটু করেন, করে রিপিট হলেও যেন এই ম্যাথ পরীক্ষায় আসলে যেন পারেন। তারপরে দেখেন এখান থেকে 20 পর্যন্ত গেল, তারপরে এখান থেকে অনুপাত শুরু হয়েছে। তো অনুপাতের বেসিক যে কিছু ম্যাথ আছে, যেমন এইটা 21 নম্বরটা এটা করবেন। 22 নম্বর এই টাইপের ম্যাথটা, যে কিছু মিশলে যে অনুপাতটা চেঞ্জ হয়, এই টাইপের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো এই মানে এটা অবশ্যই আপনাকে করতে হবে। এবং এটা করার ক্ষেত্রে আমি বলি যে শর্টকাটটা দিয়েছি, এই শর্টকাটটা ধরে রাখা অনেকের জন্য টাফ। বলে রাখি, এই শর্টকাটটা ধরে রাখা অনেকের জন্য টাফ। আপনাকে শর্টকাটটা মনে রাখার জন্য মিনিমাম এই শর্টকাটটার উপরে আপনাকে 10-15 বার প্র্যাকটিস করা লাগতে পারে, এটা কিন্তু বলে দিচ্ছি। 22 নম্বর আছে হয়তো বা, এটা খুব দ্রুত হইতে পারে, কিন্তু 22 নম্বর টাইপের আর একটা ম্যাথ আমি সামনে দিব। তো এই টাইপের শর্টকাটটা যদি আয়ত্ত করতে পারেন, কারণ এটা খুবই কমন, খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তো শর্টকাটটা যদি একটু বুঝে নিতে পারেন, 10-15 বার প্র্যাকটিস করেও যদি পারেন, তারপরে এটা একটা আমি বলবো যে রিকমেন্ডেশন থাকবে যে এটা একটু ট্রাই করেন। হ্যাঁ, একবার ট্রাই করে দেখবেন। 10-15 বার হইলেও এটা ট্রাই করবেন। করার পরে যদি দেখেন যে না তাও হচ্ছে না, তখন বাদ দিয়ে দিলেন, কিন্তু আমার কথা যে ওটা 10-15 বার ট্রাই করবেন। তারপর 25, 25-এর পরে 28, অনুপাত থেকে যদি কোনো কিছু বিয়োগ, অনুপাত চেঞ্জ হয়ে যায়, সংখ্যা দুইটা কত। হ্যাঁ, এই টাইপের একটা ম্যাথ। দেন 31 নম্বরটা মূলত এখানে বি স্কয়ার সমান এসি, এই যে একটা সূত্র আছে, এই সূত্রটা প্রতিষ্ঠা করার জন্য এটা দেওয়া হয়েছে, যাতে এটা আপনারা পারেন এই এই রিলেটেড সূত্র আসলে।
তারপরে এই যে সরাসরি যেমন 21 নম্বরে বলা আছে বা 32 নম্বরে বলা আছে, এগুলো কিন্তু দেই নেই, কারণ সরাসরি এগুলো আগের যে অনুপাতের গুলো যেগুলো দাগিয়েছি এটা যদি বুঝিয়ে পড়েন তাহলে আপনারা এটার অ্যান্সার বের করতে পারবেন। হ্যাঁ, এই জন্য এটা দেইনি। তারপর পূর্ব রাশি কি উত্তর রাশি কি এটার জন্য এটা দিয়েছি 34 নম্বর। 34 নম্বরটা খুবই শর্টকাট ওয়েতে করা যায়, খুবই ইজিলি করা যায়, এই জন্য দিয়েছি এটা, এবং খুব ইম্পর্টেন্ট এটা, অন্যান্য চাকরি পরীক্ষাতেও আসে। 37 নম্বর চতুর্থ সমাপতি এবারে কিভাবে বের করে। এই যে মিশ্রণের ম্যাথটা আবার আছে 39 নম্বরে, এটার ক্ষেত্রেও তাই একই কথা, বুঝে পড়বেন, বুঝে পড়বেন, যে শর্টকাটটা আছে খুবই বুঝে পড়বেন, কয়েকবার 10-15 বার দেখবেন, তারপরে না পারলে বাদ দিবেন। 4 নম্বর আম ভাগের ঘটনা, এই রিলেটেড ম্যাথ কিন্তু প্রিভিয়াস সালেও কিন্তু আসছে, দেখেন। তারপরে এখান থেকে মেবি লাভ ক্ষতি শুরু হয়েছে 41 থেকে, তো লাভ ক্ষতির বেসিক হিসেবে 41টা করবেন, কারণ অলরেডি লাভ ক্ষতির এই ধরনের বেসিক আগেও দেখা হয়েছে শতকরার মধ্যে। 44 নম্বর এটাও তাই। 46 নম্বর, এগুলো কাছাকাছি সব, আলাদা কিছু না, ভাষা চেঞ্জ। এই যে এইটা যেটা 48 নম্বর যেটা বললাম যে ক্ষতি থেকে লাভ হলে, যেটা কিছুক্ষণ আগে আমরা শতকরার মধ্যেই দেখেছি যে ক্ষতি থেকে লাভ হলে কিভাবে ম্যাথটা করতে হয়, তাহলে এটা প্র্যাকটিস হিসেবে নিতে পারেন, মানে এটা দাগাইলে তো আর দাগানোর দরকার নেই, আসলে আগেই তো দাগিয়ে দিয়েছি, মানে ওই টাইপের মধ্যেই গেছে। তারপর 50 নম্বর, এটাও একটা সুপার শর্টকাট, দেখলে ভালো লাগবে শুরুতে করতে করতে, এটা আপনি 5-6 বার করলেন, করার পরে যদি মনে হয় যে পারবেন, মানে আমি কিছু সুপার শর্টকাট কেন বলছি, কারণ এই ম্যাথ গুলো তো রিটেন আকারে অনেক বড়, অনেক বড়, কিন্তু পরীক্ষার হলে তো রিটেন আকারে এত বড় করে করতে পারবেন না, এই ম্যাথ গুলা করা খুব টাফ। তো যদি এই ম্যাথ গুলো প্রিলিতে এসেই যায়, আর যদি মানে এই শর্টকাট গুলো কিন্তু অন্য কোথাও আছে কিনা জানি না, কিন্তু শর্টকাট আছে আমার নিজের বানানো, মানে নিজে প্রশ্ন সলভ করতে গিয়ে নিজে বের হয়েছে অ্যানালাইসিস করে, আসলে ওটারও একটা বেজ আছে, ওই বেজ নিয়ে যারা কাজ করবে তাদের সাথে আবার এই শর্টকাটটা মিলে যাবে আমাদের সাথে, কারণ প্রত্যেকটা শর্টকাটেরই তো বেসিক আছে, বেসিক ছাড়া তো আসলে শর্টকাট তৈরি হয় না, আগে বেসিকটা ভালো বুঝলে তারপর সেখান থেকে শর্টকাট তৈরি হয়। তো সেটাও এভাবে করার একটু প্রায়োরিটি দিয়েই করবেন 50 নম্বরটা। দেন আসেন করবেন হলো এখান থেকে 53 নম্বর, খুব ইজি, ভাষাটা বুঝতে হবে এই জন্যই দেওয়া এখানে, আর বাদ বাকি দরকার নেই, এখানে মোটামুটি 5টা হয়ে গেছে, এগুলোই করবেন, বাদ বাকি যা আছে অন্যরা যারা আছে, যারা সামর্থ্য আছে তারা করতে পারেন। দেন আসেন এখানে পাটিগণিতের কাজ শেষ, বীজগণিত। বীজগণিতের বেসিক গুলোতে আসেন, বেসিক সূত্র যেগুলো আছে, প্রথমে হচ্ছে সূত্র দেখে নিতে পারেন, সূত্র যেগুলো আছে, যেগুলো ম্যাথের সূত্র আপনারা জানেন, সেগুলো হচ্ছে স্কয়ার বা বর্গ এবং ঘনের সূত্রগুলো দেখে নেবেন। হ্যাঁ, এটা ফার্স্ট কাজ, যে সূত্রগুলো আপনার কাছে সহজ মনে হয় সেগুলো দেখবেন, আর এর বাইরে যেগুলো কঠিন মনে হইলেও এখানে আমি যেগুলো লাগিয়ে দিয়েছি ওগুলো মানে কঠিন তো, আশা করি কঠিন না সেগুলো, কারণ কঠিনগুলো আমি নিজেই অ্যাভয়েড করেছি এখানে। তারপরে এটা 4 নম্বর, একের পরে 4, তারপরে 6, 6টাও সেম, খালি ডিভাইড করে এখানে হিসাবটা করা হয়েছে। 7 নম্বর গসাগু, গসাগু কিভাবে রাশিগুলোর গসাগু বের করা যায় তার একটা ম্যাথ আছে এখানে, পরে লসাগুর একটা ম্যাথ আছে। তারপরে এই একটা সূত্র 2ab bc+ac, এটা একটা সূত্র, এই সূত্র আপনাকে করতে হবে, কমন সূত্র এটা, এখান থেকে ম্যাথ আসে। লসাগু 11। দেন আসেন 14, এই টাইপের ম্যাথ কিন্তু বহুবার আসতে দেখেছি, সুতরাং এটা একটু বুঝে পড়বেন, ডিজিট চেঞ্জ থাকতে পারে, মানে এখানে সংখ্যাগুলো মানে যেটা ডিজিট বা যাই বলি না কারণ অ্যালফাবেট গুলো একদম চেঞ্জ থাকতে পারে, রাশিগুলা চেঞ্জ থাকতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট এটা, কিভাবে করতে হয় খেয়াল রাখবেন। এই রিলেটেড ম্যাথ আগেও একটা আছে, এর আগেও একটা আছে। তারপরে 15 নম্বর, 15 নম্বর শর্টকাটও আছে, তবে এটা যদি শর্টকাট ছাড়াও এইভাবে করতে পারেন তাহলে এটাও একটা শর্টকাট, এটা খুব বেশি কিছু কঠিন কিছু না, মেইন সূত্র এটা, সূত্র বীজগণিতের সূত্র মানে এরা শর্টকাট, হয়তো বা একটু 2-3 লাইন হিসাবটা বেশি করতে হবে কিন্তু অ্যাকুরেট অ্যান্সার আসবে, আপনারা সেভাবেই করার চেষ্টা করবেন, কারণ এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, সূত্র মানে এটা হচ্ছে শর্টকাট, সূত্র মানে কি শর্টকাট সেটা, তো সেটা শর্টকাট আরো খোঁজার দরকার হবে না, আশা করি আপনারা এটা এইভাবেই করবেন। 16 নম্বর, এটার একটা সূত্র আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট, করার চেষ্টা করবেন, যাদের হবে না তারা হয়তো বাদ দিলেন এই,
কিন্তু চেষ্টা করতে হবে এটা। 17। তারপরে বহুপদী উৎপাদক সরল এবং দ্বিপদী অসমতা, এখানে 7-8টা করলেও হয়। আমি মেলানোর জন্য 10টাই দিয়েছি আর কি, যাতে এখান থেকে আপনারা ওইগুলো মিলিয়ে পড়তে পারেন আরো যেগুলো আছে। তারপরে এক, এখান থেকে 2 উৎপাদকের এটা সেটের একটা, মানে এখানে সরল ও দ্বিপদী অসমতা মানে এখানে সেটের কথা বলা আছে, সমাধান সেটের কথা ম্যাথ গুলো আছে, অসমতার সমাধান। তারপরে 4, দাগিয়ে যাই। আপনাদের এই ক্লাসে বেশি সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, 3টা ক্লাস মেইনলি করবেনই আপনারা। জাস্ট এটা পিডিএফ মানে গুরুত্বপূর্ণ গুলো দাগানোর কথা, সেগুলো দাগিয়ে দিয়ে যাচ্ছে। এই রিলেটেড ম্যাথ গুলো এখন কিন্তু কমই আসে, তবে অসমতা কিন্তু আসে এখন, উৎপাদকের চেয়ে এখন অসমতা বেশি আসে। তাহলে অসমতার একটা গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন। গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। হ্যাঁ, এই 4টা জিনিস একটা করে উদাহরণ দিয়ে পড়লেই হবে, যাতে এই 4টা জিনিসের মধ্যে যে কোনো একটা আসলে যেন আপনারা রাইট অ্যান্সার করতে পারেন। গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, তারপর লেস দেন ইকুয়াল, এইভাবেই কিন্তু থাকতে পারে। হ্যাঁ, এর বেশি কিন্তু থাকবে না, এইভাবেই কিন্তু থাকে। তারপর 18 নম্বর, কিছু শর্ত আছে, শর্তগুলো বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, এই যে শর্ত যেখানে দেওয়া আছে আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি ক্লাসে, এই শর্তগুলো বোঝার চেষ্টা করবেন। হয়তোবা যদি এটা না আসে, অন্য শর্ত যদি আসে, ওই শর্ত যেন জাস্টিফাই করে আপনারা রাইট আনসার বের করতে পারেন, সেটা ট্রাই করতে হবে। 20 নম্বর, এটা লেস দেন দেওয়া আছে, আগের গুলো যেরকম গ্রেটার দেন ছিল, এটা লেস দেন। দেন আসেন সরল এবং দ্বিপদী সমীকরণ, সরল সহ সমীকরণ। আচ্ছা, এইটা জিনিসটা উপরে উঠে গেছে, এখানে নামা লাগতো তাই না? হলো দ্বিপদী সমীকরণ। এটার ক্ষেত্রে প্রথম নম্বরটা অবশ্যই করতে হবে, বিনিময় সংখ্যার বিনিময়। 3 নম্বরটা অনেকের ক্ষেত্রে টাফ মনে হতে পারে, যেটা টাফ না, একটু বুঝতে হবে, বুঝলে এটা ইজি। হ্যাঁ, মানে বুঝলে ইজি বলতে সবই বুঝলে ইজি, এটা তখন মনে হবে যে স্যার সবই বুঝলে ইজি হইতে পারে, কিন্তু এটা মানে যেভাবে রিটেন ভাবে করা থাকে বা অনেকে করি, একটু তালগোল পেকে যায় অনেকের জন্য। এই জন্যই বলছিলাম, যদি এটা যে আন্ডারস্ট্যান্ডিংটা আমার ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি ওইটা যদি বুঝতে, তাহলে ইজি হবে আগের আন্ডারস্ট্যান্ডিং থেকে বের হয়ে এসে। হ্যাঁ, আগে হয়তো কে কিভাবে করেছেন জানি না, আগের আন্ডারস্ট্যান্ডিং থেকে বের হয়ে যদি নতুন ভাবে বোঝেন, তাহলে এটা মাথায় ঢুকবে ভালোভাবে, মানে প্রিলির জন্য আপনি অ্যান্সার করতে পারবেন। 4 নম্বরটাও তাই, এই টাইপের ম্যাথ আসতে পারে, যে লব এবং হরের সাথে যদি কোনো কিছু যোগ করা হয় তাহলে ভগ্নাংশের যে মানটা চেঞ্জ হয়। 4 নম্বরটা, এটা ডিজিট সংখ্যা চেঞ্জ করে আসতে পারে, নাম চেঞ্জ করে আসতে পারে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট 10 নম্বর। 9 নম্বর এমনিতেই করবেন, এটা সহজ সমাধান, এগুলো সব প্রশ্ন তো আর 15টা প্রশ্ন ম্যাথে থাকবে, 15টা প্রশ্ন কি কঠিন থাকবে? সর্বোচ্চ 5-6টা প্রশ্ন কঠিন থাকবে, বাদ বাকি তো সব সহজই থাকবে, 7-8টা প্রশ্ন তো সহজই থাকবে একদম। তো তার মধ্যে এই যে 9 নম্বর প্রশ্ন, এই টাইপের প্রশ্ন তো থাকবে পরীক্ষায়। 11 নম্বরটা, এটা কিভাবে ক্যালকুলেশন করে আসে এটা দেখতে দেখতে হবে। হ্যাঁ, 11, 13, এগুলো সহজ, একদম সহজ। মায়ের বয়স যেগুলো আছে, এটা মেন্টাল অ্যাবিলিটি এগুলোতে থাকে। হ্যাঁ, মেন্টাল অ্যাবিলিটিতেও কিন্তু এগুলো থাকে, ম্যাথ থেকে কিন্তু মেন্টাল অ্যাবিলিটিতেও আসবে। সংখ্যার বিনিময়ের আরেকটা দেওয়া আছে এখানে, দেখেন রিটেন আকারে করলে কত বড়। হ্যাঁ, তাহলে এটা কিভাবে করবেন শর্টকাটে বলা আছে ক্লাসে। সংখ্যার বিনিময় এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে আবার পিতা পুত্রের বয়স দেওয়া আছে, এটাও দেখে নেবেন, কারণ অনেক সময় অন্যান্য চাকরি পরীক্ষাতে কিন্তু খুব আসে। সেটাও আপনার মানে পারপাসটা ফুলফিল হবে, রিটেনেও এখান থেকে আসতে পারে, না সরি, মেন্টাল অ্যাবিলিটিতেও এখান থেকে আসতে পারে, মেন্টাল অ্যাবিলিটি টপিকের মধ্যে কিন্তু এটা আছে। আচ্ছা, কতদিন মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে শেষের দিকে ঐকিক নিয়মের ম্যাথ দেওয়া আছে, দেখেন। তাহলে মেন্টাল অ্যাবিলিটির ওই ঐকিক নিয়ম যদি কারো কাছে খারাপ লাগে, যে খারাপ লাগে বলতে এই অর্থে ইন আ সেন্স যে তার ওগুলো করতে ভালো লাগবে না, পরীক্ষার হলে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, সে চাইলে ওই ঐকিক নিয়মগুলো বাদ দিতে পারে। ঠিক আছে, শেষে দেওয়া আছে এই জন্য। ওগুলো আগে আসতো, এখন যে খুব আসে এরকম না, ওগুলো ছাড়াও কিন্তু ভালো নাম্বার ক্যারি করা যায়। আমি বলছি একদম অ্যাট লিস্টের কথা, গণিত সাজেশন দেওয়ার ক্ষেত্রে আমি একদম কি করি, একদম লিস্ট যে মানে সবচেয়ে কম পারে যে
কারণ তার কথা চিন্তা ভাবনা করে আমি কথা বলি গণিতের ক্ষেত্রে। এটা বলতেই হবে, কারণ এটা আমাদের মানে যারা আমরা চাকরি প্রস্তুতি নেই বা আমাদের যে অবস্থাটা, আহ, এটাই আসলে আসল বিষয়। প্রেক্ষাপটটা এটাই যে গণিত ইংলিশের ক্ষেত্রে আমাদের কিছুটা সমস্যা তো আছেই ওভারঅল। এখানে সূচক লগারিদম থেকে 10টা করব, সমান্তর গুণোত্তর ধারা থেকে 10টা করব। 2 নম্বরটা সরাসরি মুখস্থ। এখানে আমি বলেই দিয়েছি সরাসরি মান মুখস্থ রাখুন, এটা করতে যাওয়ার দরকার নেই। যদি দেখেন এই টাইপের ম্যাথ আসছে, সরাসরি আপনারা অনেক তথ্য দিয়ে মুখস্থ করেন, করেন না? ম্যাথটা একটু মুখস্থ করলেন, এই সব তো মুখস্থ করতে বলি না, এটা মুখস্থ করতে বলছি। 5 বুঝে পড়ার বিষয়। 6 এগুলো সব বুঝে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আগাইলি এটা অ্যান্সার হয়ে যায়। 7, 9, 10। 10টা খুব কমন এগুলা, হ্যাঁ, দেখতে দেখবেন যে এই ম্যাথটা করতে করতে অনেকের হয়তো এটা অ্যান্সার সহ মুখস্থ হয়ে গেছে, মানে করতে করতে অ্যান্সার মুখস্থ হয়ে যায় অনেকের। কারণ এগুলো হচ্ছে একদম বেসিক ম্যাথ, বই থেকে সরাসরি দেওয়া এগুলা। তারপরে 11, 12 এগুলো আপনারা করলে করতে পারেন, কারণ অলরেডি উপরে যেগুলো আছে ওই প্র্যাকটিসের দ্বারা এগুলো করতে পারবেন, পারার কথা। কিন্তু আমি দাগায় টাইপ বাড়াবো না এখানে, অন্যটাতে যাওয়ার চেষ্টা করলাম। 14 নম্বরটা করবেন। তারপরে 16 নম্বর, 17 নম্বরটা করবেন। দেখেন 18 নম্বরটা কিন্তু এটা একবার প্রিলিতে আসছিল। 18 নম্বর বলছে যে এটার সহজ প্রকাশ, কিন্তু এখানে যেটা আছে এটা অনেকেই তো পারবো, কিন্তু ম্যাক্সিমাম দেখা যাবে যে অনেকেই পারবো বলতে যারা এভারেজ থেকে উপর লেভেলের তাদের জন্য এটা ইজি। যারা একদম আমি যেটা চিন্তা করি সর্বনিম্ন যে পারে, কম পারে, তার কথা চিন্তা করলে তার জন্য এটা না। ঠিক আছে? হ্যাঁ, মানে একদম অনেকে এটা তালগোল পাকায় ফেলবে আমি জানি, কিন্তু এর প্রিভিয়াস সালে আসার ক্ষেত্রে কিন্তু আমি এটা বাদ দিছি। তাহলে এখানে আপনার প্রিভিয়াস সালের যে প্রশ্ন করবেন পড়বেন, এটা ট্রিটমেন্টটা আসলে কিভাবে কিভাবে হবে প্রিভিয়াস সালের প্রশ্নগুলা। প্রিভিয়াস সালের প্রশ্ন ম্যাথের ক্ষেত্রে করবেন কি করবেন না, তাহলে এটা ট্রিটমেন্ট কি হবে প্রিভিয়াস সালের কোশ্চেন বলে দিই। এখানে ট্রিটমেন্ট 2 ধরনের ট্রিটমেন্ট হতে পারে ম্যাথের ক্ষেত্রে। একটা হলো যে আপনি তো ম্যাথ একদম সর্বনিম্ন ম্যাথ তো পারেনই কম, তাহলে প্রিভিয়াস সালে তো এমন মানে সবগুলো ম্যাথই যদি আপনি করতে চান, এমন আছে সিলেবাসের বাইরে অনেক ম্যাথ আছে, আর কিছু কিছু জায়গায় এমন কঠিন ম্যাথ আছে যেটা কিনা আপনার এই এর মধ্যে পড়ে না, ওগুলোর দিকে জাজ করা যাবে না। তার মানে আপনি প্রিভিয়াস সালের সবগুলো ম্যাথ আপনি করতে পারবেন না। সবগুলো অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে তো আমরা বলি প্রিভিয়াস সালের সব ম্যাথই দেখো, মানে সব প্রশ্নই দেখো, আমরা দেখতে বলি, তাই না? দেখতে বলি। কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমরা এটা মানে অন্য সবার ক্ষেত্রে বলবো যে এভারেজ থেকে উপরে যারা আছে বা যারা ম্যাথ ভালো তাদের জন্য তো থাকবেই, তাদের জন্য সে সবই দেখবে। কিন্তু যারা ধরেন একটু ম্যাথে কম পারে, তারা শুধু এখানে পিডিএফ এর মধ্যে যেগুলো একদম কমাই দিচ্ছে সেগুলোই দেখবে, সে প্রিভিয়াস দেখবে না। দেখতে গেলে তো সে পারবে না, সেগুলো সবই পারবে না। ঠিক আছে, এটা অ্যান্সার। আর যারা আছে যে যারা এভারেজ লেভেল থেকে উপরের দিকে যারা আছে, তারা প্রিভিয়াস সালের ম্যাথ গুলো দেখবে। আর প্রিভিয়াস সালের ম্যাথের যে শর্টকাট গুলা করে দেওয়া, সেগুলো তো আমি আরএসআই প্রোগ্রামে করে দিয়েছি। আরএসআই প্রোগ্রামে তো মূলত দশম থেকে শুরু করে সব বিসিএস এর প্রশ্ন তো আসলে সলভ করা আছে। তো সেগুলোর কিন্তু ফ্রি ক্লাস দেওয়া আছে, আপনারা এই ফ্রি ক্লাসগুলো করেন, হ্যাঁ, যেগুলো অন্ততপক্ষে কোর্সে যারা নাই, মানে সময় আছে যথেষ্ট, এই সময়ের মধ্যে ওই ক্লাসগুলো করেন। করলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিভাবে আপনারা সলভ করবেন বা কিভাবে পড়া উচিত সামনে, আপনারা তখন সেটা নিজেরাই বুঝতে পারবেন। হ্যাঁ, তো ওগুলো অবশ্যই দেখেন। তারপরে আসি এখানে সমান্তর গুণোত্তর ধারা শুরু আর কি। হ্যাঁ, 21 নম্বর থেকে সমান্তর এবং গুণোত্তর ধারা। এর মধ্যে 22 নম্বরটা করবেন নর্মালি যে সমান্তর ধারার যোগ দেওয়া আছে সেটা। 23 নম্বরটা লগ লগ দিয়ে। তারপরে 26 নম্বরটা খুবই ইন্টারেস্টিং। এই 26 নম্বরটা খুবই ইন্টারেস্টিং, এখানে 77 আর 23 যোগ গুণন করে দিলে আনসার হয়ে যায়। ক্লাসে বলা আছে, এটা খুব ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট হিসেবে জেনে নিতে হবে, ইম্পর্টেন্ট। দেন কোন পদ এততম, এটা একটা টাইপ। ঠিক আছে, এটা কিন্তু বুঝে নিতে হবে, এটা একটা টাইপ, ম্যাথের টাইপ। গুণোত্তর ধারার প্রথম পদ দ্বিতীয় পদ দেওয়া আছে, পঞ্চম পদ কত। আবার এখানে চেঞ্জ থাকতে পারে, দ্বিতীয় পদ এবং পঞ্চম পদ দেওয়া আছে, তৃতীয় পদ কত। ঠিক আছে, এটা টাইপ হিসেবে ধরে নিয়ে বাদ বাকিটা করতে হবে। প্রথম 99টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, এখানে 100টার কথা বলা থাকতে পারে।
তাহলে 99টা যদি হচ্ছে 49 50 হয়, তাহলে 100টা কি হবে, এর সাথে আরো 100 যোগ হবে, যোগ করলে হয় কত? 50 50। এগুলা আর এগুলো বহুবার করেছেন আপনারা। তারপরে 32 নম্বরটা, 32 নম্বরের সাথে খেয়াল যদি করেন, যে 32 নম্বরের সাথে হলো এখানে হলো 24 নম্বর, এটা ধীরে ধীরে কমছে। 128 62 32 কমে এই একটা পর্যায়ে আসছে। তো এই টাইপের ম্যাথও কিন্তু আসে। এটার সাথে আমি বলতে চাচ্ছিলাম কার কথা, এটার ক্ষেত্রে কিন্তু একটু বাড়ছে, এটা হাফ হাফ করে মানে কমছে দেখেন। এক হাফ, 1/4 1/8, এভাবে কি সিরিয়াল লিখে যাবেন প্রথম 8টা, এমন না যে সূত্র ধরে করতে হবে। এটা আমি ক্লাসে কিন্তু চমৎকার ভাবে বলে দিয়েছি, এটা যে সিরিয়ালে লিখবেন, এক লিখছেন এখানে হাফ লিখলেন, 1/4 1/8 1/16, এভাবে এভাবে করে আগাবেন। এভাবে করতে করতে আপনার আনসার তখন চলে আসবে। প্রথম 8টা পদের সবগুলো নিয়ে একসাথে লিখে তারপরে ওগুলো যোগ করে দিবেন, লসাগু করে ফেলবেন। শেষে 1/128 আসবে, তখন লসাগু 128 আসবে, বাদ বাকিটা উপরে হিসাব করলে আনসারটা চলে আসবে। 35 নম্বরটা সাধারণ অন্তরের কথা বলছে, বেসিক ম্যাথ একদম। তারপরে এইটা এক্স এর মানটা কত। তারপরে এটাও আপনার সিরিয়ালে যদি লিখে যান, অ্যান্সারটা সরি, অ্যান্সারটা চলে আসবে যে কোন পদে 8√2, সিরিয়ালে যদি লিখে যান। এটা 1/√2, তারপর 1√2, তারপর 2√2, এভাবে লিখতে থাকলে এটা আগে যাবে। তারপর প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, এন স্কয়ার বলা আছে, শর্টকাট একদম, বিজোড় সংখ্যার যোগফল এন স্কয়ার। ওকে। তারপর আসি রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলো আর কি জ্যামিতীয় অংশটুকু। জ্যামিতীয় অংশটুকুর মধ্যে এই যে পরিমিতি, সরল ক্ষেত্র বা ঘনবস্তু বাদ দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু এইটুকুতে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, পিথাগোরাসের উপপাদ্য, বিদ্যুৎ উপপাদ্য যা আছে এতটুকু পড়লে আপনার পারপাস ফুলফিল হবে। তবে এটার ক্ষেত্রে স্পেশাল কিছু কথা বলে দেই এই অংশটুকুর জন্য। রেখা, কোণ, ত্রিভুজ এবং চতুর্ভুজ, এটার জন্য আপনারা চাইলে নিজের বই থেকে একটু প্রিভিয়াস সালের অন্যান্য প্রশ্ন দেখবেন, যেগুলো থিওরিটিক্যাল। ধরেন আমি এখানে তো সবকিছু আসে নাই, সমবাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য কত, বা সমবাহু ত্রিভুজের সরি, এই যে সমকোণী ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য যদি 90 একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর দুইটা কোণের সমষ্টি কত। এই যে মানে ছোট ছোট যে থিওরিটিক্যাল বিষয়, এগুলো আপনারা একটু ওখান থেকে দেখে নিবেন, কারণ ওই জায়গা থেকেও তো প্রশ্ন হইতে পারে। কিন্তু ওগুলো তো সবই আর একটা টাইপ হিসাবে ধরতে পারি না, কিন্তু ছোট ছোট তথ্য। হ্যাঁ, এই জন্য বললাম যে এই জায়গাটুকু জাস্ট অন্য কোথাও থেকে আমি বলি নাই, কারণ এখানে কিছু তথ্য আছে। পূরক কোণ কত, সম্পূরক কোণ কি জিনিস, বিপরীত কোণ কি জিনিস, এগুলো তো বোঝেন। তো এইগুলো তো প্রত্যেকটা টাইপ হিসেবে এখানে আনা যায় নাই ওগুলোর ক্ষেত্রে। তাহলে ওই যে একদম সিলি সিলি বিষয়, যেগুলো আবার পরীক্ষায় আবার আসতেও পারে, আসার সম্ভাবনা খুব কম থাকে, তারপরে তো যদি ঢুকায় দেয়, তাহলে ওই বিষয়গুলো একটু দেখবেন। জাস্ট এই জায়গাটুকু আমি বললাম যে একটু থিওরি, এইটুকুর জন্য না, শুধু শুধু এই যে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলোর যে টাইপ আছে, যে শর্তগুলো আছে, কোণের সম্পর্কে যে ধারণা দেওয়া আছে, বাহুগুলো সম্পর্কে যে ধারণা দেওয়া আছে, যেগুলো প্রিভিয়াস সালে আপনি যে কোনো গাইড বইয়ের মধ্যে ঢুকলেই দেখতে পারবেন। পিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষাতেও আসছে একদম সহজ সহজ জিনিসগুলা, ওগুলো একটু দেখবেন এখান থেকে। তারপর এখান থেকে কি করব, 1 নম্বরটা করব, 2 নম্বরটা করব। 2 নম্বরটা ওই যে সরল ক্ষেত্র ঘনবস্তু যেটা বলা আছে ওর মধ্যে পড়ে যায়। অনেকের ক্ষেত্রে এই ম্যাথ গুলো কঠিন লাগবে, তারা বাদ দিয়ে দিবেন, সমস্যা নেই। যারা এভারেজ আছে তারা এটা করতে পারেন এগুলা। এই যে এখানে অনুপাতের ম্যাথ আছে, এগুলো অনুপাতটা কখনোই বাদ দিবেন না। অনুপাতের ম্যাথ মানে হচ্ছে শর্টকাট, একদম সুপার শর্টকাট। সুতরাং এখানে ধনী গরিব সবাই করবেন, মানে বুঝতেই পারছেন আর কি বোঝাইতে যাচ্ছি, সবাই কি করতে হবে এটা। 7 8, 8-এর ক্ষেত্রে তাই, এরপর স্কোয়ার করে দিলে আনসার, 5-এর উপর স্কোয়ার করে দিলে 25 আনসার। তো এগুলো তো সবাই করবেন, বলার অপেক্ষা রাখে না। একটি ঘনকের কয়টি সমকোণ থাকে, এই যে এটাই বলছিলাম, যে এই ধরনের তথ্য, যে এই ধরনের তথ্যমূলক যেগুলো আছে সেগুলো রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলো থেকে আপনারা করবেন। হ্যাঁ, তারপরে এটা দেখেন 3 4 5, অ্যান্সার হলো এটা 6, 6 মিটার। তো এটা কিন্তু সরাসরি এই ধরনের ম্যাথ কিন্তু আমরা দেখেছি যে 9-10 শ্রেণীর কিন্তু বইটাতে আছে ম্যাথ। তো হুবহু যদি এই ম্যাথটা তুলে দেয়, তাহলে আপনাকে এই ম্যাথটাকে ক্যালকুলেশন করতে হবে, কারণ এই ম্যাথটা সম্পর্কে আপনি ইন্ট্রোডিউসড, এখানে দেখলেন, অ্যান্সারটা এখানে জানেন। তো এর জন্য বলছি না যে সব ম্যাথ এইভাবে করবেন, যেগুলো ম্যাথ এইভাবে করা যায় বা দেখলে অ্যান্সার আপনি প্রেডিক্ট করতে পারবেন বা সহজে অ্যান্সার করতে পারবেন, সেগুলো কেন করতে যাবেন, সেটা হচ্ছে এটা। 12 নম্বর, এটা ডেফিনেটলি অ্যাডভান্স লেভেলের আমরা ম্যাথ ধরবো, মানে একদম মিডিয়াম অ্যাডভান্স লেভেলের, খুব বেশি হাই অ্যাডভান্স লেভেলের ম্যাথ না, ইজি টাইপের ম্যাথ, এভারেজ স্টুডেন্টরা এগুলো করতে পারবেন। 12 যেটা আছে, তবে এটা কিন্তু ইম্পর্টেন্ট টাইপ অফ ম্যাথ, এটা কিন্তু ইম্পর্টেন্ট টাইপ।
14 নম্বর, ডেফিনেটলি সবাই করবেন এটা। ডেফিনেটলি সবাই করবেন, সব শ্রেণীর মানুষই করবেন এটা, যে যে লেভেলে থাকুক না কেন সব করার চেষ্টা করবেন। তারপর দেখেন এখানে কিছু বেসিক জিনিস আছে, যেমন আমি যদি বলি যে তথ্যগুলো, যেমন 16 নম্বরে যে তথ্যটা দেওয়া আছে বেসিক, কোন পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। 17 নম্বরে যে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা খুব ভালোভাবে পড়বেন। 270 ডিগ্রি মাপের কোণের নাম কি? এই যে বললাম যে কোণের মাপ, কোনটা সমকোণী কোণ, কোনটা সমদ্বিবাহু ত্রিভুজ, কোনটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, হ্যাঁ কোনটা সূক্ষ্ম কোণ, এই জিনিসগুলো তো আইডিয়া থাকা লাগবে। তারপর 19 নম্বর, শর্টকাটটা আসলে এখানেই বলে দেওয়া আছে। শর্ত হচ্ছে সমদ্বিবাহু সমকোণ যদি থাকে ম্যাথের ক্ষেত্রে, তাহলে এখানে যে 16 দেওয়া আছে, 16টাকে 2 ভাগ করবেন, করে স্কোয়ার করে দিবেন, সেটা আনসার চলে আসবে। সুপার শর্টকাট এখানেই লিখে দেওয়া আছে, ক্লাসে বলা আছে। 20 নম্বর, এটা প্রিভিয়াস সালের কিন্তু কোশ্চেন, কিন্তু প্রিভিয়াস সালের কোশ্চেন হলে অনেকে তালগোল পাকায় ফেলবেন। সেক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে যে আপনি হয়তো বা আমি আমি যে যে ক্লাসটা দিব, ওই ক্লাসটা হয়তো একবার দেখলেন, দেখে আরো 5-6 বার দেখতে পারেন নিজের ক্লারিফিকেশনের জন্য বা জিনিসটা মনে রাখার জন্য। যদি মনে হয় যে না 5-6 বার দেখার পরেও সামনে ফেস করছেন, আপনি মনে রাখতে পারছেন না, তাহলে মাথা থেকে এগুলো বাদ দিয়ে দিবেন, যে আসলে আমি হয়তো যেগুলো সহজ আছে সেটা ট্রাই করবেন। যদি এই টাইপের কঠিন মনে হয় পরীক্ষাতে আসছে, তাহলে বাদ দিয়ে দিবেন। তো ম্যাথ নিয়ে তো সময় নষ্ট করা যাবে না পরীক্ষার হলে। যেটা পারবেন শেষের দিকে তো আপনি পারবেন, আর যেটা পারবেন না সেটা একদম সবার শেষে ট্রাই করতে পারেন। আর ম্যাথের ক্ষেত্রে আবার বলে দিই, যেটা হচ্ছে মেইন ক্লাস স্টুডেন্টদের বলেছি, আপনারা ম্যাথ অ্যান্সার করবেন সবার শেষে, পারেন বা না পারেন। মানে শুরুতে আপনি হচ্ছে মিডল পজিশনে ম্যাথ পেয়ে গেলেন, তাই যে ম্যাথ করা শুরু করবেন ব্যাপারটা এরকম না। সব শেষ করবেন, প্রায় ম্যাথ আর মেন্টাল এবিলিটি এই 30 30 বাদ দিয়ে যে বাদ বাকি 170, এই 170 গো থ্রু করে যতটুকু পারেন সেগুলো দাগাবেন প্রথমে 1 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে। 1 ঘন্টা হলে মধ্যে বেটার, 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে শেষ করবেন। তারপরে 1 ঘন্টা 5 মিনিটের পরে ম্যাথ আর মেন্টাল এবিলিটিতে হাত দিবেন। ম্যাথ এবং মেন্টাল এবিলিটির মধ্যে 30টার মধ্যে আপনি হয়তো বা প্রথম ধাপে 15টা পাইলেন, এই 15টা থাকলো। তারপরে আবার শুরু থেকে চলে যান, শুরু থেকে চলে যান, বাংলা ইংলিশ সহ যা যা আছে সবগুলো আবার শুরু থেকে দাগানো শুরু করলেন। যেগুলা কনফিউশন ছিল 50% বা 70%, যেগুলো শিওর ছিল, এগুলো দাগায় আসেন। দাগায় দাগায় এসে শেষের দিকে আবার যেগুলো হয়তো বা ম্যাথ পারেন নাই বা মেন্টাল এবিলিটি পারেন নাই, সবার শেষে সেগুলো আবার ট্রাই করেন। তো এইভাবে কিন্তু করবেন মেইন পরীক্ষাতে। আচ্ছা, তারপরে আসি 20 নম্বরটা, এটার ক্ষেত্রে এই কথাই বললাম আমি। 23 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণ খুবই গুরুত্বপূর্ণ। এটা অ্যান্সার ভুল করে না। অপশনের মধ্যে কিন্তু 2টা অপশনই থাকতে পারে। যে কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণ, এটা বলা আছে যে কেন্দ্রস্থ কোণটা সবসময় কি হয়, যে এখানে দেখা যাচ্ছে কেন্দ্রস্থ কোণের মান হচ্ছে 110, কেন্দ্রস্থ কোণ সবসময় কেন্দ্রে কি থাকে, শক্তি বেশি থাকে, বড় হয়, এটা মনে রাখবেন। আর পরিধি মানে ছোট হবে, তার মানে এটার অর্ধেক হবে, 55। চারটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত, এই জিনিসগুলো দেখেন, আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলোর যে বেসিক, এগুলো হয়তো আমি দাগাইতাম না। আচ্ছা, দাগাই দিচ্ছি একটাই কারণে, যে এগুলো একটা বেসিক টাইপের যে তথ্য আছে সে তথ্য হিসেবে আপনি নিতে পারেন, তবে এটা আমি কিন্তু টোটাল টাইপ হিসেবে দাগাচ্ছি না, জাস্ট এখানে বলছি। তারপরে এটার ক্ষেত্রেও তাই, দেখেন, না এটার ক্ষেত্রে একটু এখানে আমি স্পেশাল দিয়ে বলবো 25 নম্বরটা, এটা অন্য হিসাব। এটা একটা সূত্র, এই সূত্রটা অবশ্যই করবেন, এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসবে। এটা আবার ওই ওই ধরনের তথ্যমূলক, ঠিক আছে, তথ্যমূলক, এটা 25 নম্বরটা তথ্যমূলক। 26 নম্বরটার কথা বলছি, 25 নম্বরটা সিরিয়াসলি করবেন। এবং সিরিয়াসলি, যে এটা কঠিন এমন না, সহজ, সবার জন্যই সহজ, কিন্তু করতে হবে। তারপর আসেন 29 নম্বর, এই যে দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কি, শর্তটা দেওয়া আছে, তাহলে এগুলো বেসিক জিনিস। অর্ধবিধ্বস্ত কোণ আমরা জানি এক সমকোণ, এগুলো বেসিক জিনিস। তারপরে তিন বাহুকে যদি বর্ধিত করে উৎপন্ন কোণ হয় 360 ডিগ্রি, এগুলো বেসিক জিনিস। ঠিক আছে, তাহলে এখানে আপনাকে 32 নম্বরটাকে টাইপ ভেবে ধরে করতে হবে। 32 নম্বরটা একটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বহিস্থ কোণ হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই ক, কটা হলো বাহুর সংখ্যা, অর্থাৎ 360 ডিগ্রিকে যদি আমরা বাহুর সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা কোণ পাই। তার মানে আমরা 360 ডিগ্রিকে যদি 45 দ্বারা ভাগ করি তাহলে পাবো হলো বাহু, ভাইস ভার্সা। যে 360 ডিগ্রিকে যদি আমরা বাহু দ্বারা আহ ভাগ করি তাহলে আমরা কোণ পাই, তার মানে কি আমরা কোণ দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে বাহু, তাই এটা আনসার। তারপর পরে এটা বলা আছে দুইটা যোগ করলে 90 ডিগ্রি হয়, তার মানে ডেফিনেটলি অন্য কোণটাও 90 ডিগ্রি হবে, তার মানে সেটা একটা সমকোণী ত্রিভুজ, সহজ জিনিস। তারপরে এটা যেটা বলা আছে
এটাও কিন্তু লম্বা হয়, এটা একটা থিওরিটিক্যাল বিষয়, দেখে বুঝতে পারবেন। তারপর হচ্ছে ভরকেন্দ্র যে মধ্যমাকে টুইস্টানের মধ্যে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, এরও থিওরিটিক্যাল বিষয়। তো এই জন্য আমি এটা এক্সট্রা হয়তো এটার কারণে 145টা ছাড়াই যাবে, কারণ যেগুলো বললাম কিছু এক্সট্রা জিনিস। কারণ ওখানে আমি একটা তথ্য বলেই দিয়েছি যে রেখাকোণ ত্রিভুজ চতুর্ভুজ সম্পর্কে যে বেসিক যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই করবেন। সেটা হয়তো আপনার বই থেকেও করতে পারেন, আবার এখানেও যেহেতু কিছু জিনিস ঢুকছে, তাহলে আমি সেই জিনিসগুলো জাস্ট আপনাদের গো থ্রু করাইলাম। তার মানে এটা যে ওই টাইপের মধ্যে ফেলছি 145টার মধ্যে পড়ছে এরকম না, এটা কিন্তু 145টার বাইরেও চলে গেছে। দেন আসেন সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান, সম্ভাব্যতা। অনেকের এই বিন্যাস সমাবেশ নিয়ে ঝামেলা আছে, আমরা জানি। সম্ভাব্যতা নিয়ে ঝামেলা আছে। সম্ভবত সব ম্যাথ নিয়ে ঝামেলা নাই, কিছু কিছু টাইপ নিয়ে ঝামেলা আছে, আবার কিছু কিছু হয়তো বা পারবেন। কিন্তু বিন্যাস সমাবেশ নিয়ে লিটারেলি অনেকের ঝামেলা আছে। তো ঝামেলাযুক্ত ম্যাথ এখানে আমি দেইও নেই। যেগুলো দেখে মনে হবে আপনি করতে পারবেন, সেগুলো আমি এখানে অ্যাড করার চেষ্টা করেছি, এবং সেগুলো গুরুত্বপূর্ণ। তারপরে যদি মনে হয় যে সেটা আপনাকে প্যারা দিচ্ছে, সেটা আপনি নিজের ইচ্ছে বাদ দিয়ে দিবেন। এগুলো খুব, বন্ধুকে নিমন্ত্রণ করার সিস্টেম একটাই, যেটা দেওয়া থাকবে তার উপরে মানে 2 এর উপর সেটা 5 করে 1 মাইনাস করে দিবেন। শর্টকাট একদম। তো এইটুকু তো আপনি পারবেনই, কারণ বিসিএস পরীক্ষা দিবেন, অন্যান্য সাবজেক্টে অনেক কঠিন কঠিন জিনিস আপনি মুখস্থ করতেছেন, কঠিন কঠিন তথ্য মুখস্থ করতেছেন। সুতরাং ম্যাথের ক্ষেত্রে এই টাইপের ম্যাথটাকে ম্যাথ হিসেবে চিন্তা না করে এটা একটা তথ্য হিসেবে চিন্তা করবেন। যে বাংলাদেশ বিষয়গুলি যেরকম ইতিহাস পড়তেছেন, আন্তর্জাতিক ইতিহাস যেরকম পড়তেছেন, সেরকম কিছু বিষয় আছে ম্যাথের ক্ষেত্রে আপনি দেখে বুঝবেন যে এটা আপনি যদি তথ্য আকারে মুখস্থ করেন তাহলেই তো আপনি আনসার পেতে পারেন। কারণ এই সূত্রটা তথ্য আকারে মুখস্থ করবেন, শেষ। সূত্রটাকে সূত্র ভাববেন না, তথ্য আকারে চিন্তা করবেন, তাহলে ম্যাথটাকে সহজ মনে হবে। তারপর 5 নম্বর, এই ধরনের জিনিস দেখবেন কাটেই দেখবেন যে বরিশাল, রাজশাহী, এটা একজনের চাইতে আর একজন, মানে রাজশাহী সংখ্যার যে বিন্যাস সংখ্যা, এটা বরিশালের 4 গুণ। এটা দেখবেন যে অনেকে অনেকবার পড়েছেন এই 4 গুণ, পড়তে পড়তে এগুলো হয়ে যায়। 6 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, তবে বুঝে যদি ধরে রাখতে পারেন তাহলে করবেন, ঠিক আছে, কিন্তু বোঝার মতো এই ম্যাথগুলো। 7 নম্বরটা অ্যাভারেজ লেভেল থেকে যাবে। তারপরে যারা লো লেভেল যারা আছেন তারা যদি করতে পারেন ভালো। তবে 7 নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট। হুম, ইম্পর্টেন্ট কিন্তু, কারণ আমি বললাম যে অনেকে এটা বাদ দেয়, বিন্যাস সমাবেশ। তো 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 এটা তথ্য। 11 নম্বরটা খুবই সহজ, দেখে কঠিন মনে হতে পারে, খুবই সহজ, শর্টকাট, খুবই আরো সহজ, ইম্পর্টেন্ট। তাই খুবই ইম্পর্টেন্ট, এটা এই টাইপ ইম্পর্টেন্ট টাইপ। তবে এভারেজ থেকে উপরে যারা আছে তারা তো পারবেন, যারা মনে হয় যে নিচে যারা আছেন তারা ট্রাই করে দেখবেন, পারলে তো এনাফ। কারণ এই টাইপের ম্যাথ অন্যটাও আবার পরে ফেস করে দেখবেন যে আপনি পারেন কিনা, নিজের বই থেকে প্র্যাকটিস করে দেখতে পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি পারেন কিনা। পারলে এটা রাখবেন, না হলে তো আগের যে পরামর্শ সেটাই। 13 নম্বর, অনেক সময় এই ম্যাথ গুলো ভাবেই আসে, পারমুটেশন যেটা বলা আছে, পুনরায় সাজানো যেতে পারে। দেখা যাচ্ছে করতে করতে এটা আনসার মুখস্থ হয়ে যায়, আমারই মুখস্থ আছে এখন পর্যন্ত 359। যদি সরাসরি যদি এই টাইপের ম্যাথটা এইভাবেই দেওয়া থাকে যে পুনরায় সাজানো যাবে কত, পুনরায় যদি না বলা থাকে তাহলে অ্যান্সার হলো 60, 360 কত ভাবে সাজানো যাবে। যখন পুনরায় বলবে তখন 359 হয়। এই একটা পার্থক্য শুধু। যদি এটা পড়ে ফেলতে পারেন, পারমুটেশন তথ্য আকারে মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে এই প্রশ্ন যদি আসে তাহলে আপনি ডেফিনেটলি অ্যান্সার করতে পারবেন। এই যে আবার বন্ধুদের দাওয়াত দেওয়ার ব্যাপার আসছে, তার মানে 2 পাওয়ার 8 - 1 চলে আসছে। তারপর দেখেন সায়েন্সের কথাটা, সায়েন্সের অ্যান্সার হচ্ছে 180। ঠিক আছে, এটা এটা দেখে বলা লাগবে না, কারণ সায়েন্স গুলোকে একত্রে রেখে যদি সবগুলো বর্ণকে সাজানোর উপায়, এই তথ্যটাই যদি সরাসরি পরীক্ষায় আসে, আপনি ডিরেক্ট কোনো ধরনের হিসাব ছাড়া আপনি অ্যান্সার 180 দাগাই দিবেন। মানে এটা আপনি লো থাকেন, এভারেজ থাকেন, আর হাই স্টুডেন্ট থাকেন, হাই স্টুডেন্ট থাকলে আপনি এমনিই পারবেন যে 180 আসবে, এটা অ্যান্সার আপনাকে করতে হবে না, কারণ এতবার ইন্টারমিডিয়েট লেভেল আপনি করে এসেছেন যে আপনার মুখস্থ আছে, বা চাকরির প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এতবার আপনি হয়তো বা এটা জানেন যে এই বিষয়টা আপনি অ্যান্সার 180 আসবে। তার মানে এটা সবার জন্যই 180, এটা আপনি মুখস্থ রাখতে পারেন, বুঝেও রাখতে পারেন। তো বুঝে করবেন কি কারণে, কারণ অন্য ম্যাথ যদি আসে এই ধরনের তাহলে সেটা যেন আপনি আনসার করতে পারেন, এই জন্য আপনি বুঝিয়ে করবেন। তবে সায়েন্সের ক্ষেত্রে আসলে যে 180 হবে এটা তো আপনি শিওর। শুধু সায়েন্সের ক্ষেত্রে না, এরকম ক্যালকুলাস আছে একটা, ক্যালকুলাসের ক্ষেত্রেও একই। ক্যালকুলাসের ক্ষেত্রে, তবে ম্যাথের ক্ষেত্রে এভাবে বলা থাকে যে প্রথম এবং শেষে যেন থাকে, তো সেটা অ্যান্সার 180। তাহলে দেখলেন যে সিনারিও গুলা যদি হুবহু এই সিনারিও গুলো দেওয়া থাকে, তখন আপনি অ্যান্সারটা সেভাবে আপনি দাগাবেন। তাহলে এটা গেল হচ্ছে বিন্যাস সমাবেশ পর্যন্ত। পরের অংশটুকু সেট আর সম্ভাবনা একসাথে দেওয়া আছে। দেখেন,
এটা সেট যদি ধরি, এটা এই টাইপের ম্যাথ কিন্তু শতকরার মধ্যে আমরা করে এসেছি। তার মানে 21 নম্বরটা আমার ওই দাগানোর মধ্যে পড়ছে না। সম্ভাবনার মধ্যে আসেন, 22-এর এটা সম্ভাবনার ম্যাথ, ইম্পর্টেন্ট আছে, করবেন, সবাই করবেন। সহজ আছে, কঠিন না, সহজ আছে। হুম, ক্লাসে যেভাবে বুঝিয়ে দেওয়া আছে এটা ধরে রাখবেন, তাহলে আপনি এই টাইপের ম্যাথ সবই পারবেন। 23 নম্বরটা, 26 নম্বরটার ক্ষেত্রে একই কথা, সহজ আছে, কঠিন না। তাহলে দেখে যে সম্ভাবনার ম্যাথ আসছে দেখেই যে পালাবেন এমন না, পালানোর মতো ম্যাথ অনেক আছে, এগুলো পালানোর মতো ম্যাথ না। ঠিক আছে, ইম্পর্টেন্ট এগুলো। তারপরে 27, সেটের দেখবেন যে বিভিন্ন ধরনের কিন্তু ফাংশন দিয়ে ম্যাথ দেওয়া থাকে, হ্যাঁ। সেট গুলো মানে বিভিন্ন ধরনের টাইপ দেওয়া থাকে, তো এখানে হয়তো বা আমি 2-3টা টাইপ যেগুলো আছে সবগুলো এখানে মানে দিয়েছি আর কি। আর আপনাদেরও এখানে হয়তো করতে বলছি, করবেন, কিন্তু এর বাইরেও কিন্তু এগুলোই কিন্তু শেষ না যে এই তিনটাই টাইপই আসবে, কারণ এটা বহুভাবে এটা চেঞ্জ করা যায়, চেঞ্জ করে লেখা যায়। ওকে, তাহলে এটা করবেন। তারপরে 28 নম্বরটাও একই অবস্থা, আগেও যেটা করেছি এটা আমি রিপিট করেছি আর কি। 28 নম্বরটা রিপিট একটাই করেছি, যে আগেরটা করলেন এটাও যেন আপনারা করেন, পারবেন। 30 নম্বরটা, সপ্তাহে 5 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, এই টাইপের ম্যাথ বহুবার এসেছে। একটা সেটের উপাদান দেওয়া আছে, প্রকৃত উপসেট কত, তাহলে প্রকৃত উপসেটের এই ধারণা থেকে প্রশ্ন হতে পারে, সেটা দেখতে হবে। প্রকৃত উপসেট হচ্ছে মানে এটা যে এক মাইনাস করতে হয়, করে আনসার আসে। তারপরে আসেন 33, এটা একটা সেটের দেওয়া আছে। তারপরে 34 নম্বরটা করবেন, এভারেজ থেকে উপরে যারা আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট, মানে তারা এটা করতে পারবেন ভালোভাবে। তো যারা নিচে আছেন, হ্যাঁ, দেখবেন যে আপনি পারেন কিনা, করার পরে মনে রাখতে পারবেন আশা করি। যদি এই যে এর আগেরটা যদি দেখেন, এই যে এটার ক্ষেত্রে যেটা বলা আছে যে লাল এবং টেক্কা হওয়ার সম্ভাবনা, এটা এটা মোটামুটি ওটার মতো একটা সেন্স দেয়। কিন্তু এখানে এক্সট্রা আরো কিছু কাজ করে নিতে হয়, প্রথমে আগে সংখ্যাগুলো বের করে নিতে হয়, হ্যাঁ, মৌলিক সংখ্যা বের করে নিতে হয়, 5-এর গুণিতক গুলো বের করে নিতে হয়, তারপরে ওটা যোগ করে দিতে হয় এই। তারপরে আসেন 35 নম্বর, ক্লাসে বলা আছে এটা পারবেন। এটা কিন্তু 3 স্টারের মধ্যে পড়ে 34 নম্বরটা। তারপর 35 নম্বরটাও একই হিসাব, যে আমরা দেখেছি যে সেটের কয়েকটা সিনারি দেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা সিনারি ইম্পর্টেন্ট, মৌলিক সংখ্যার সিনারিটা আরো বেশি ইম্পর্টেন্ট। তারপরে এই যে যেমন 36 নম্বরে বলা আছে, 36 নম্বরে দাগেই নেই, কারণ আগে করা হচ্ছে, ওটা দেখলে আপনি পারবেন আশা করি। তারপরে এখানেও বলা আছে 40 নম্বরটাও, এটাও তাই। এই তো এই পর্যন্তই। আর এখানে 39 নম্বরটা এই টাইপের ম্যাথ হয়তো সরাসরি এটা করা হয় নাই, কিন্তু করা হয়েছে, সাবজেক্ট নিয়ে করা হয়েছে, যে এতজন বাংলা এতজন ইংলিশ এইভাবে বলা আছে। তো এখানে খেলাধুলার কথা বলা আছে, জাস্ট এই সিনারিটা চেঞ্জ হয়েছে, এটা প্র্যাকটিসের জন্য রেখে দিবেন 39 নম্বরটা। এই এই পর্যন্তই আছে। তো এই ক্লাসে আসলে যত দ্রুত আমি চাচ্ছিলাম শেষ করা যায় তত ভালো, এতটুকুই, কারণ পিডিএফটা শুধু দিয়ে দিব, পিডিএফটা কাজে লাগবে। আর ওই যে আমার কথা উপস্থিত যা শুনলেন এটা মাথায় রাখবেন, তাহলে পিডিএফটা দেখবেন। পিডিএফ এ যেগুলো আছে এগুলো, যারা মিডিয়াম লেভেলের বা 285টাই পারবেন তারা তো সবই করবেন। আগে মূল মূল কথা ক্লাস 3টা দেখবেন, ওই ক্লাস 3টে আপনার হচ্ছে মেইন ক্লাস। তাহলে এখন কিন্তু আপনার ক্লাস বেড়ে গেল, টোটাল 5টা ক্লাস, খেয়াল করে দেখেন। আগে ক্লাসে কতদিন আমি 2টা ক্লাস দিয়েছি মানসিক দক্ষতা, ওই 2টা ক্লাস করতে হবে, এবং ম্যাথের কিন্তু আবার 3টা ক্লাস দিয়েছে, এবং দুইটাই কিন্তু এমন না যে অন্য সাবজেক্টের মতো খুব দ্রুত শেষ করতে পারবেন, এটা আন্ডারস্ট্যান্ডিং এর কিছু বিষয় আছে। আবার একবার না 2-3বার বিষয় দেখারও বিষয় আছে। সুতরাং এটার পিছনে একটা সময় দেওয়ার মতো কিন্তু বিষয় আছে, মানসিক দক্ষতা এবং ম্যাথ। এবং এটা সময় দেওয়ার বিষয়টা যেহেতু এখন না, পিডিএফ থাকলো আপনার, সেটা প্রিন্ট কপি থাকবে। এটা আবার কি এমন না যে এই 3 দিন আপনি হয়তো ক্লাস করলেন, 3-4 দিন লাগলো আপনার ক্লাস করতে, যে এই 3-4 দিনে আবার শেষ করে দিবেন এমন না। আমি কিন্তু পরের দিক থেকে যেটা শুরু করেছি, যে এই ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি, ম্যাথ রিলেটেড যে বিষয়গুলো আছে বা গ্রামার রিলেটেড যে বিষয়গুলো আছে, এগুলো দীর্ঘদিন দেখতে হয়, তাই না? তাহলে আপনারা খাতা, মানে আপনার কাছে টেবিলে তো এই পিডিএফ গুলো থাকবে, বা হচ্ছে সরি টেবিলের প্রিন্ট থাকবে। তাহলে মাঝে মাঝে কিন্তু এগুলো আবার রিভিশন করে দেখতে হবে, দীর্ঘদিন দেখতে হবে এটা। তাহলে কিন্তু আপনার এটা মনে থাকবে, যেমন যে এটা আপনি এখনই শেষ করে দিলেন 3-4 দিনের মধ্যে, তারপর অন্য সাবজেক্ট গুলো থাকলো, অন্য সাবজেক্ট গুলো হলে দেখতেই থাকলেন, এগুলো আর মাঝে মাঝে রিভিউ করলেন না, তাহলে কিন্তু ভুলে যাবেন, আবার নতুন করে পড়তে হবে। এই এতটুকুই।
ছিল আমার পক্ষ থেকে। আপনাদের থেকে তাহলে আমি শুনি বাদবাকিটা কিছু সময়, যে আপনারা কিছু বলতে চান কিনা বা কোনো পরামর্শ প্রয়োজন আছে কিনা আপনাদের। বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এটা দাগানো পিডিএফটা দিয়ে দিন। এই যেটা দাগাইলাম এটাই দিব, সমস্যা নাই। এটা দুইটাই থাকবে, এটা দাগানো থাকবে, আবার কেউ প্রিন্ট করতে চাইলে তার জন্য যে ইয়েটা ফ্রেশ কপি আছে সেটাও দিব এটা। তবে আগের মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে সেটার প্রয়োজন হয় নাই, কারণ ওই ক্লাসটা তো আর নেই মানে সরাসরি যেটা আছে আপনাদের পিডিএফ দেওয়া আছে ওটা, ওই যে মেইন ক্লাস যেটা দেওয়া আছে ওই মেইন ক্লাসের ফ্রেশ কপিটা দেওয়া আছে। আপনারা ওটা প্রিন্ট করে তারপরে কিছু জিনিস আমি ক্লাসে আলোচনা করেছিলাম মেন্টাল অ্যাবিলিটির ক্লাসগুলোতে, ওইগুলা ওই প্রিন্টেড কপিতে সেগুলো লিখে ট্রান্সফার করে ফেলবেন, মানে ওই প্রিন্টেড কপি নিয়ে ক্লাস করতে বসবেন মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে। এটার ক্ষেত্রেও তাই, তবে সরাসরি এটার ক্ষেত্রেও তাই করতে পারবেন, এটা প্রিন্টেড কপি নিয়ে বসবেন, ক্লাসে যে শর্টকাট গুলো বলে দেওয়া হয়েছে সেই শর্টকাট গুলো এর পাশেই লিখে রাখতে পারবেন যতটুকু জায়গা আছে, কারণ শর্টকাট তো খুব বেশি না। আর যেটা মনে হবে শর্টকাটটা একটু বড়, সেটার জন্য হয়তো খাতায় নিলেন, পরে চিরকুটে করে এই পিডিএফ এর পাশেই বা এই প্রিন্টেড কপির পাশে সেটা চিরকুটটা লাগাই রাখলেন, তাহলে জিনিসটা খুব কম জায়গায় চলে আসলো। পরে আবার রিভিশন দেওয়ার সময় খুব মানে এটা আবার ইজি হয়ে যাবে তখন। আচ্ছা, তারপরে বলেন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। ইংলিশ লিটারেচার এক্সাম কবে হবে স্যার? এক্সামটা চালু করে দিলেই হয়ে যাবে, তবে ওটা করে ফেলেন। এক্সাম গুলো যে কোনো সময় দিতে পারবেন, চালু করার পরে দিতে পারবেন, এটা ফ্যাক্ট না। আপনারা পড়া শেষ করতে থাকেন, প্রত্যেকটা সাবজেক্ট যেটা আরো দুইটা শুরু হলে এগুলো আপনি পড়েন, তারপরে চালু হইলে পরীক্ষা দিয়ে দিতে পারবেন। চালু হবে যখন তখন থেকে অনেক দিন পর্যন্ত দিতে পারবেন পরীক্ষাগুলো। ওকে, আশা করি তাহলে মানে পড়াশোনার মানে প্রস্তুতি রিলেটেড কোনো পরামর্শ আপনাদের প্রয়োজন নেই এখন, যে প্রশ্ন করলেন এটা অন্যান্য বিষয়, টেকনিক্যাল বিষয় আর কি। আহ তাহলে রাখি এই পর্যন্তই আজকে। আগামী ক্লাস মেবি, আগামী মনে হয় ইংলিশ গ্রামার আছে, বাংলা গ্রামার আছে, পরপর এই দুইটা আছে। দেখি যদি আমার ইংলিশ গ্রামারটা আমি অন্য ওয়েতে নিব, তো তার আগে হয়তো বা বাংলা গ্রামারটা নিতে পারি, একটু ভাইস ভার্সা হতে পারে, চেঞ্জ হতে পারে, যে বাংলা গ্রামারটা আগে নিয়ে তারপরে ইংলিশ গ্রামারটা তারপরে নিতে পারি। ওকে, ভালো থাকবেন সবাই।